केदारं मध्यमं तुंगम तथा रुद्रलयं प्रियं कल्पकं च महादेवी सर्वपापो प्रणाशनम। ओम द्यौः शान्तिरन्तरिक्ष शान्तिः पृथिवी शान्तिरापः शान्तिरोषधयः शान्तिः वनस्पतयः शान्तिर्विश्वे देवाः शान्तिः ब्रह्म शान्तिः। ষোলো এবং 17 জুন লন্ডভন্ড দেবভূমি কেদারনাথ সহ গোটা উত্তরাখণ্ড মেঘ ভাঙা প্লাবনে অসহায় খড়কুটোর মতো ভেসে গিয়েছিলেন হাজার হাজার পুণ্যার্থী থেকে স্থানীয় মানুষ। ধ্বংসপ্রাপ্ত কেদার মন্দির সংলগ্ন সমস্ত কাঠামো, দেবভূমি কার্যত একাকী বিচ্ছিন্ন দ্বীপ। প্রকৃতির রুদ্র রোষ উপেক্ষা করেও যারা সাক্ষী থেকেছেন এই অকল্পনীয় ধ্বংসলীলার, সেই কেদার মন্দিরের সেবায়তদের ভাষায় দুই বধূর বিপাক। প্রকৃতির করুণ পরিহাসে পুণ্যলাভ পরিণত অভিশাপে কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, আটক থেকে কটক, দেবভূমির ধ্বংসলীলা দেখেছে চোখ কপালে তুলে। তারপর কেটে গিয়েছে প্রায় 3 মাস। আমরা চলেছি কেদারনাথের পথে। সেই চিরাচরিত হরিদ্বার, ঋষিকেশ, দেবপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ হয়ে সেই পথ ক্রমশ এগিয়ে যাবে কেদারনাথের দিকে। বাঙালি কেদারনাথকে চিনেছে উমাপ্রসাদ মুখোপাধ্যায়ের লেখা পড়ে। 1928 সালে প্রথম তিনি গিয়েছিলেন কেদারনাথে। পরে প্রায় প্রতি বছরই গিয়েছেন কেদারনাথ মন্দির দর্শনে। দীর্ঘ 40 বছর পর তিনি একটি লেখায় লেখেন কেদারের সেকাল একাল, কিভাবে পরিবর্তিত হয়েছে কেদারনাথের এই পথ, যাত্রাপথ, তার বিবর্তনকে তিনি ধরে রেখেছেন সেই লেখায়। সেই পথ আমরা আবারও খুঁজতে বেরিয়েছি, কেননা 2 থেকে 3 মাস আগে একটা বড় দুর্ঘটনা ঘটে গিয়েছে কেদারনাথে। সেখানে কেদারের পুজো বন্ধ রয়েছে, নতুন করে শুরু হবে। তার আগে আমরা আবার সেই পথের সন্ধানে এগিয়ে চলেছি। প্রশ্ন একটাই, কেমন আছে কেদার? কেমন আছে সেই চিরপরিচিত রামওয়াড়া, গৌরীকুণ্ড, গুপ্তকাশীর মতো অসংখ্য ছোট বড় চটি? ফের কি ফিরে যাওয়া সম্ভব সেই পথে, যে পথের শেষ হয়েছে মহাপ্রস্থানে? কেদার যাবার এটাই মূল রাস্তা। শ্রীনগর, রুদ্রপ্রয়াগ হয়ে এই রাস্তা ক্রমশ অগস্ত্যমুনি হয়ে চলে যাবে গৌরীকুণ্ডের দিকে। কিন্তু রাস্তার যা অবস্থা সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। যে বিভৎসতা সেই ঘটনায় ঘটেছে তার নমুনা কিন্তু আজও পথে ঘাটে ছড়িয়ে রয়েছে। পিচের রাস্তা সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছে, কোথাও কোথাও অর্ধেকটা পর্যন্ত ভেঙে গিয়েছে, এবং সেই ভেঙে যাওয়ার পরে যে অবস্থায় দেখতে পাচ্ছি, কোথাও কোথাও মেরামতির কাজ হয়েছে, কোথাও কোথাও এখনও একইভাবে পড়ে রয়েছে। যেরকমভাবে এই জায়গাটা একেবারে মন্দাকিনীর তীরে, এবং দেখতে পাচ্ছি যে মাটি সম্পূর্ণভাবে ধসে গিয়েছে। রাস্তার ধারে ধারে কোথাও কোথাও পাথর দিয়ে ঘেরা রয়েছে, যাতে গাড়ি সেদিকে না চলে যায়, একেবারে ধার ঘেঁষে যেতে পারে। আর এভাবেই বিপজ্জনকভাবে এখনও পর্যন্ত ঝুলে রয়েছে
অর্ধেক রাস্তা। এই নমুনা কিন্তু শুধুমাত্র এই জায়গায় নয়, এই গোটা কেদার যাওয়ার পথে সর্বত্র এই ধরনের নমুনা এই মুহূর্তে ছড়িয়ে রয়েছে। পাহাড় যেভাবে ধসে পড়েছে তার কিছুটা নমুনা আমরা এই অগস্ত্যর একটু আগেই দেখতে পাচ্ছি। এখানে পুরনো যে রাস্তা দেখা যাচ্ছে সেই রাস্তার সোজাসুজি নজর চালালে দেখা যাবে যে সেখান থেকে সোজা যে রাস্তাটা এসেছে, পুরনো যে রাস্তা, তার পিছের একটা দাগ রয়ে গিয়েছে, কিন্তু সেই রাস্তা এই মুহূর্তে একেবারেই নেই। তার উপরে প্রায় 8-10 ফুট পর্যন্ত রাবিশ চাপা দিয়ে সেখানে নতুন রাস্তা তৈরি করা হয়েছে এবং সেই রাস্তাই খুলে দেওয়া হয়েছে, তার ওপর দিয়েই বাস যাচ্ছে। পুরনো রাস্তা এইভাবে পাথরের গ্রাসে চলে গিয়েছে এবং ধীরে ধীরে দীর্ঘদিন বন্ধ থাকার পর আবার এই রাস্তা নতুন করে তৈরি করা হয়েছে, যদিও এখনও পর্যন্ত পিচ হয়নি। এইভাবেই রাস্তায় বাস চলাচল করছে। আমরা চলেছি সেই চিরপরিচিত পথে। ঋষিকেশ থেকে বেরিয়ে দেবপ্রয়াগ, শ্রীনগর, রুদ্রপ্রয়াগ হয়ে পৌঁছে গেলাম অগস্ত্যমুনি। সেদিনের বিপর্যয় রাস্তাকে নামিয়ে এনেছে খরস্রোতা মন্দাকিনীর বুকে। আমরা একেবারে মন্দাকিনীর তীরে দাঁড়িয়ে রয়েছি। এই জায়গাটা অগস্ত্যমুনির যে আশ্রম, সেখান থেকে আরও কিছুটা কেদারের পথে এগোলে এই জায়গাটায় আমরা এসে পৌঁছেছি এবং সেই রাস্তায় এসে দেখতে পাচ্ছি যে 17ই জুনের যে ধ্বংসলীলা তার ছবিটা এখানে আরও বিভৎস আকারে দেখা দিচ্ছে। যেমনি সামনের এই বাড়িটায় তাকালে আমরা দেখতে পাচ্ছি যে নিচের থেকে সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছে এবং পিলারের ওপরে নতুন করে পিলার গাঁথা হয়েছে এবং ওপরের রাস্তাটাকে ঠিক করে ওপরের ঘরগুলোকে ঠিক রাখার চেষ্টা করা হচ্ছে। আবার যদি আরও কিছুটা এগিয়ে যাই তাহলে দেখতে পাবো দূরের দিকে যে পাহাড় ছিল সম্পূর্ণভাবেই ওপরের রাস্তা, অর্থাৎ রাস্তা ছিল ওপরের দিকে, সেই রাস্তা সম্পূর্ণভাবে ভেঙে যাওয়ায় নিচ দিয়ে একেবারে মন্দাকিনীর ধার দিয়ে এই রাস্তাকে ক্রমান্বয়ে তৈরি করা হচ্ছে, কিন্তু রাস্তা এখনও তৈরি নয়, শুধুমাত্র আবর্জনা দিয়ে পাথর দিয়ে রাস্তাকে ভরাট করা হয়েছে। এবছর মধ্য জুনের প্রলয়ের আগে এই পথে যারা এসেছেন তারা জানেন পাহাড়ি মন্দাকিনীর ওপর ছিল বেশ কিছু দড়ির সেতু। স্থানীয় বাসিন্দারা এই সেতুগুলি দিয়েই নিত্য পেরোতেন মন্দাকিনী। আজ তাদের অধিকাংশই স্মৃতি। মেঘ ভাঙা বৃষ্টি ভেঙেছে সেতু, ছেড়ে গিয়েছে কেবল সেতুর চিহ্নটুকু। আজ নদী পেরোতে স্মৃতি ভরসা। কেদার যাওয়ার পথে মন্দাকিনীর ওপর গাড়ি চলার ব্রিজ একটা দুটো, কিন্তু বেশ কিছু রোপ ব্রিজ রয়েছে যেগুলো দিয়ে মানুষজন হেঁটে পথ পার হতেন এবং পাশাপাশি সাইকেল বা মোটর বাইক চলতো। ঠিক যেমনটা ওপারে দেখা যাচ্ছে একটা স্তম্ভ, এ ধরনের বেশ কিছু স্তম্ভ রয়েছে এখনও পর্যন্ত সেই ধ্বংসলীলার সাক্ষী হয়ে, যেগুলোর এক এক দিকে স্তম্ভ হয়তো পড়ে রয়েছে কিন্তু বাকি সমস্ত অংশটা জলের তোড়ে ভেসে গিয়েছে এবং সেখানে ভেসে যাওয়ার ফলে তার কোনো চিহ্ন এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না এবং এগুলোকে এখনও পর্যন্ত তৈরি করা সম্ভব হয়নি। আমরা যদি দেখি যে আশপাশে কোথাও এই ব্রিজ ভেঙে যাওয়ার যে চিহ্ন সেটা কিন্তু নেই, শুধুমাত্র এর সাক্ষী হয়ে পড়ে রয়েছে একদিকের এই পিলার। যাত্রাপথে মন্দাকিনী চলেছে আমাদের বাঁ ধার ঘেঁষে। নদীর বুকে ইতস্তত ছড়িয়ে রয়েছে ধ্বংসের অসংখ্য ক্ষতচিহ্ন, যা পলকে মনে করিয়ে দেয় প্রলয় লীলার দগদগে স্মৃতি। এখানেই একসময় গমগম করত তীর্থযাত্রীদের ভিড়। ছিল ছোট চায়ের দোকান, ধর্মশালা, পাহাড়ি ছেলে মেয়েদের কোলাহলমুখর স্কুল থেকে পুণ্যার্থীদের জন্য প্রয়োজনীয় জিনিসপত্রের রঙিন পসরা। আজ সবই বিবর্ণ। পাহাড়ি পথের চড়াই উতরাই পেরিয়ে ভাঙা পথের চোখ রাঙানিকে পাশ কাটিয়ে ধীরে ধীরে পৌঁছে গেলাম কুণ্ডচটিতে। এই জায়গার নাম কুণ্ড।
খরস্রোতা মন্দাকিনীর ওপরে এই ব্রিজ, এবং এখান থেকে শুরু হয়ে যায় কেদারের শেষ চড়াই। উল্টো দিকের রাস্তাটা চলে গিয়েছে উখিমঠের দিকে। কিন্তু এই যে মন্দাকিনী, যেখানে আমরা দেখেছিলাম 17ই জুন কিভাবে জলোচ্ছ্বাস হয়েছিল, তার ছবিটা এখনও পর্যন্ত কিছুটা রয়ে গিয়েছে। এবং যেরকমভাবে নদী খাতের মধ্যে আমরা দেখতে পাই বেশ কিছু গাড়ি ভেঙে পড়ে রয়েছে, পাশাপাশি আর একদিকেও কতটা জল উঠেছিল তার কিছু নমুনা সে রেখে গিয়েছে। যেরকমভাবে ব্রিজের অংশে, ব্রিজের একদম নিচের অংশে আমরা দেখতে পাচ্ছি সেখানে যে আবর্জনা বয়ে এসেছিল তা কিন্তু এখনও পর্যন্ত লেগে রয়েছে ঠিক ব্রিজের নিচের অংশে। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে সেই সময় 17ই জুনের সময় মন্দাকিনী ঠিক কতটা উঁচু পর্যন্ত উঠেছিল। ব্রিজের দুপাশ সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছে, সেই নতুনভাবে তৈরি করার কাজ এখনও পর্যন্ত চলছে, যে রাস্তা এখনও পর্যন্ত পুরোটা তৈরি হয়নি। আরেকটু এগোতেই চোখে পড়ল কেদারনাথের নতুন পথের দিক নির্দেশ। বিপর্যয় পরবর্তী সময়ে যুদ্ধকালীন তৎপরতায় সেনাবাহিনী যে পথ নির্মাণ করেছে, রাস্তা ক্রমেই আরও ভয়ঙ্কর, প্রকৃতি যেন আরও বিপদসংকুল। অবিন্যস্ত পাথুরে পথের মাঝে মাঝেই কাদার স্রোত নেমে আসছে, যা প্রতিনিয়ত গাড়ির চাকা পিছলে দিচ্ছে গভীর খাদের দিকে। তার উপর বৃষ্টি নামলে তো কথাই নেই। আরও কিছুটা এগিয়ে পৌঁছলাম গুপ্তকাশী। এখান থেকে আমাদের জন্য হেলিকপ্টারের ব্যবস্থা রয়েছে, কিন্তু আদতে বাকি রাস্তাটা ঠিক কেমন আসুন দেখি। গুপ্তকাশী থেকে আরও কিছুটা এগিয়ে ফাটা সোনপ্রয়াগ হয়ে গৌরীকুণ্ড পর্যন্ত ছিল গাড়ি যাওয়ার রাস্তা। রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ হলেও সবে গাড়ি চলাচলের অনুমতি মিলেছে। গৌরীকুণ্ড থেকে রামওয়ারা হয়ে কেদারের যে হাঁটা পথ, এতদিন তার দৈর্ঘ্য ছিল সাকুল্যে 14 কিলোমিটার। বিশেষত রামওয়ারার পর থেকে রাস্তার অধিকাংশই বিলীন হয়েছে নদীগর্ভে। জানা গেল সেখানে দড়ি ধরে চলাচলের অস্থায়ী ব্যবস্থা করা হয়েছে। সে এক লোমহর্ষক অভিজ্ঞতা। এদিকে সেনা নির্মিত অস্থায়ী পথের দৈর্ঘ্য বেড়েছে বেশ অনেকটা। এখন গৌরীকুণ্ড থেকে কেদার পর্যন্ত পৌঁছতে পেরোতে হবে 23.5 কিলোমিটার পথ। তবে নতুনভাবে আরেকটি বিকল্প রাস্তা তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। সেক্ষেত্রে রামওয়ারা থেকে সেতু পেরিয়ে মন্দাকিনীর পূর্ব পার দিয়ে পৌঁছে যাবেন কেদার। কেদারমুখী পথের এই পর্যায়ে রাস্তার দুধারের সমস্ত জনপদই আজ নিশ্চিহ্ন। কেদারনাথে গেলে গৌরীকুণ্ড থেকে রামওয়াড়া হয়ে যে 14 কিলোমিটার পথ হাঁটতে হতো, সেই পথে এখনই যাওয়া সম্ভব হচ্ছে না। যদিও রামওয়াড়া পর্যন্ত অর্থাৎ 7 কিলোমিটার পথ ঠিক রয়েছে বলে প্রশাসনের তরফ থেকে জানা যাচ্ছে, সেই পর্যন্ত গাড়ি চলাচলও ইতিমধ্যেই শুরু হয়েছে। কিন্তু রামওয়াড়ার পর থেকে শেষ 7 কিলোমিটার পথ, সেটা কিন্তু অত্যন্ত খারাপ। সেই পথে যদিও কিছু মানুষ হেঁটে আসছেন, কিন্তু এখনও পর্যন্ত সেই পথ স্বাভাবিকভাবে সাধারণ মানুষের চলাচলের যোগ্য নয়। পাশাপাশি সেই রাস্তায় কোনো ধরনের জনবসতি নেই, কোনো চটি নেই, দোকানপাট নেই। এই কারণে সেই পথকে নতুন করে খোলা সম্ভব হচ্ছে না। ঠিক সেই কারণেই রামওয়াড়ার পর থেকে মন্দাকিনী
মন্দাকিনীর অপর পারে অর্থাৎ পূর্ব দিকের পাড় দিয়ে একটা অস্থায়ী রাস্তা করা হয়েছে, সেই পথটাই এখন ধীরে ধীরে চলে আসছে কেদারনাথ মন্দির পর্যন্ত। আপাতত যদি যাওয়া শুরু হয় অর্থাৎ কেদারনাথের যাত্রা যদি শুরু হয় সাধারণ মানুষের জন্য, এই পথটাই কিন্তু খোলা থাকবে। যেটা জানা যাচ্ছে, এই যে প্রাথমিকভাবে রাস্তা ভেঙে যাওয়ার পর যে রাস্তা তৈরি করা হয়েছে রামবাড়া থেকে, সেই পথটা 14 কিলোমিটার থেকে বেড়ে এখন প্রায় 22-23 কিলোমিটার দাঁড়িয়েছে। অর্থাৎ এখন গেলে 14 কিলোমিটারের বদলে প্রায় 22-23 কিলোমিটার হাঁটতে হবে। এছাড়াও নতুন পথ যেটা তৈরি করা হচ্ছে অর্থাৎ মন্দাকিনীর অপর পাড় দিয়ে, সেটাকেও কিন্তু একই রকমের বেশি দূরত্ব অতিক্রম করতে হবে। কিন্তু এখনও পর্যন্ত প্রশাসনের তরফে সেই অনুমতি পাওয়া যায়নি। আগামী কিছুদিন বাদে নতুন করে পুরো বিষয়টি পর্যালোচনা করে সেই পথ খোলা হবে কিনা বা পুরনো পথে ফিরে যাওয়া হবে কিনা, এই বিষয়টি চূড়ান্ত করা হবে। আদৌ কি সমহিমায় ফেরানো যাবে চটিগুলোকে, নাকি কালের নিয়মে আবার কখনো কোনো পাকদণ্ডির বাঁকে গড়ে উঠবে নতুন জনপদ? কোন পথে চলবে কেদার দর্শন? আদৌ কি সমহিমায় ফেরানো যাবে চটিগুলোকে, নাকি কালের নিয়মে আবার কখনো কোনো পাকদণ্ডির বাঁকে গড়ে উঠবে নতুন জনপদ? কোন পথে চলবে কেদার দর্শন? উত্তর খুঁজতে বেশ কিছুক্ষণ থমকে গেলেন রুদ্রপ্রয়াগের জেলাশাসক স্বয়ং। केदारनाथ में देखिए, हम लोगों की प्रशासन की जो मुख्यतः प्रायोरिटी रही है वो रेस्क्यू, रिलीफ और उसके बाद जो शव लोगों के थे उसके निस्तारण के लिए हम लोगों को यहाँ पर एक रास्ते की आवश्यकता थी। तो वो रास्ता हम लोगों का गौरीकुंड से लेके रामबाड़ा तक जो पूर्व के अलाइनमेंट थे, लगभग उसी अलाइनमेंट को ठीक कर दिया गया है। लेकिन रामबाड़ा के ऊपर बहुत ज़्यादा क्षति होने के कारण पूर्व अलाइनमेंट पर काम करना संभव नहीं था। उस स्थिति में हम लोगों को रेस्क्यू रिलीफ ऑपरेशंस के लिए हम लोगों ने मंदाकिनी रिवर को क्रॉस करते हुए, मतलब आप रिवर के ईस्ट साइड की तरफ से ये रास्ता अभी गौरीकुंड की तरफ आ रहा है, सॉरी केदारनाथ की तरफ आ रहा है। इसके संदर्भ में 30 तारीख को एक बैठक आहूत करी गई है। उसमें जिला प्रशासन अपने रिकमेंडेशन देता है, अपनी वस्तुस्थिति अवगत करा देता है। फिर शासन, मंदिर समिति और बाकी सभी स्टेक होल्डर्स के साथ वो जो बैठक होती है उस पर ये निर्णय किया जाएगा। এবার স্থল ছেড়ে আমরা আকাশ পথে। প্রকৃতির খামখেয়ালে আটকে থাকতে হলো গোটা একটা দিন। অমৃত যোগে কেদারনাথের পুজো অর্থাৎ রুদ্রাভিষেকের সাক্ষী থাকতে পারবো তো? এই প্রশ্ন যখন আমাদের মনে ক্রমেই চেপে বসছে, তখন যেন মুখ তুলে চাইলেন কেদারনাথ। সরকারি ছোট কপ্টারের পাশাপাশি সেদিন হাজির সেনাবাহিনীর বৃহদাকার চপার MI-17। চপারে সওয়ার হয়ে চোখ রাখলাম নিচে মন্দাকিনীর খাদে, যেখানে জুন মাসে ঘটে যাওয়া অবিশ্বাস্য ধ্বংসলীলার চিহ্ন বিদ্যমান। আচমকাই চোখ কেড়ে নিল দূরে প্রাচীন মন্দিরের ধ্বজা। ওই তো কেদার, একাকী, নিঃসঙ্গ। বেনজির ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে শুধু একা কেদারনাথ মন্দির। দেবভূমি এখন কার্যত বিচ্ছিন্ন দ্বীপ। এক নজর দেখলে বোঝা যায় এই সেই কেদারনাথ যেখানে প্রতি বছর
হাজার হাজার তীর্থযাত্রী আসেন পুণ্য লাভের আশায়। কিন্তু প্রকৃতির পরিহাসে পুণ্যলাভ একদা পরিণত হয়েছিল অভিশাপে। মিনিট 10-এর আকাশ সওয়ারি শেষে পৌঁছলাম কেদার মন্দিরের ঠিক সামনের উপত্যকায়। পুরনো পথের ঠিক উল্টো পারে অস্থায়ীভাবে তৈরি হয়েছে এই জায়গাটি। রয়েছে মেকশিফট হেলিপ্যাড, বেশ কিছু তাঁবু, চলছে প্রশাসনিক কাজকর্ম। দুদিনের অপেক্ষা গুপ্তকাশী থেকে। টানা আবহাওয়া খারাপ, তাই জন্য উড়ছে না কপ্টার। অবশেষে আজ বিশেষ পুজোর দিন কপ্টার উড়ল, তাও অনেক বেলায়, 10টার পর। আমরা এসে পৌঁছলাম এই মুহূর্তে কেদারের মূল ভূখণ্ডে। আর আমার পেছনে ঠিক যে রাস্তাটা, নিচে মন্দাকিনীর খাত, আর পেছনে যে রাস্তাটা দেখা যাচ্ছে, যেটা অধিকাংশ জায়গাটাই নেই এই মুহূর্তে, নিশ্চিহ্ন, সেটাই হচ্ছে কেদারনাথ মন্দিরে যাবার পুরনো পথ, যেটাকে ট্রেডিশনাল ওয়ে বলা হয়, কেদার মার্গ। সেই জায়গাটা দেখতে পাচ্ছি আমরা, যে রাস্তা সম্পূর্ণভাবে ওপর থেকে ধস নেমেছে এবং ধস নামার ফলে রাস্তা নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। কিলোমিটারের পর কিলোমিটার অবস্থা এরকমই। মাঝখানে যে ছোট ছোট চটিগুলো রয়েছে, সেই চটিগুলো পড়ে রয়েছে একেবারে নীলক্ষপুরীর মতন, কোথাও কিছু নেই, ভাঙাচোরা অবস্থা, আলোর তো কোনো প্রশ্নই আসে না। এই অবস্থার মধ্যে আমার পেছনে এই মুহূর্তে কেদারনাথ মন্দির। স্পষ্ট দেখা যাচ্ছে কেদার মন্দির, তার পেছনে চোখ আটকে গেল মেঘে ঢাকা বরফ শৃঙ্গে, ওটাই কেদার শৃঙ্গ। মেঘের ভেতর থেকে যে বরফের পাহাড় ছোট্ট করে উঁকি দিয়েছে, সেটাই হলো কেদার পাহাড় বা কেদার ডোম। এই কেদার পাহাড়ের নিচেই রয়েছে বাসুকিতাল, যেখানে সেদিনকে ঘটে গিয়েছিল দুর্ঘটনা, অর্থাৎ মেঘ ভেঙে গিয়েছিল এবং তারপর থেকে যে প্রবল বৃষ্টি হয়, তারপর সেখান থেকে বাসুকিতাল জল উছলে আসে এবং সেখান থেকে কেদারের এই ধ্বংসের ছবি। আজও সেই মেঘের মধ্যেই মুখ ঢেকে রয়েছে এই কেদার পিক, এবং সেখান থেকে মাঝে মাঝে তা উঁকি দিচ্ছে, প্রত্যেককে জানান দিচ্ছে যে কেদার পিক, কেদার মন্দির ধীরে ধীরে জেগে উঠছে, নতুনভাবে জেগে ওঠার আশা জাগাচ্ছে। গোটা উপত্যকা আমরা দেখতে পাচ্ছি নীল আর হলুদ ফুলে সেজে উঠেছে, এবং এই নীল আর হলুদ ফুল যেন নতুনভাবে কেদারের জনবসতিকে স্বাগত জানাচ্ছে, নতুনভাবে প্রাণের সঞ্চার করছে। সেনাবাহিনীর তরফে পাথরে সাদা রং করে চিহ্নিত করা হয়েছে মন্দিরে যাওয়ার পথ। কোথাও মাটি, আবার কোথাও বা পাথর বিছানো পথে এগিয়ে গেলাম। বেশ কয়েক দফা নিজের পরিচয় জানান দিতে হলো। কেদারে যে অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়েছে সেনাবাহিনীর কাজের জন্য, বা বিশেষভাবে বড় জিনিসপত্র নিয়ে বড় হেলিকপ্টার এলে তার জন্য, সেখান থেকে কেদার মন্দিরের পথে যাওয়ার জন্য বেশ কিছু ছোট ছোট টিনের শেড দিয়ে গর্ত ঢাকা হয়েছে এবং কিছু ব্রিজের মতো তৈরি করা হয়েছে। তার মধ্যে শেষ এবং সবচেয়ে বড় ব্রিজ বা পুল বলা যেতে পারে, এইটা একেবারে দড়ি দিয়ে তৈরি হয়েছে এবং সম্পূর্ণভাবে টিনের যে শিট সেটা পাতা রয়েছে, এবং এইভাবে আমরা ধীরে ধীরে পৌঁছে গেলাম একেবারে কেদার মন্দিরের নিচের অংশে।
দূর থেকেই দেখা যাচ্ছিল কেদারের বীভৎস ক্ষতচিহ্ন। অস্থায়ী সেতু পেরিয়ে মূল ভূখণ্ডে ঢুকে গা শিউরে উঠল। রঙিন কাপড়ের ফাঁক দিয়ে উঁকি দিতেই চোখে পড়ল মৃত্যুপুরীর ছবি। প্রাণের চিহ্ন নেই, অক্ষত নেই একটি বাড়িও। প্রাণের আশা দুরাশায় পরিণত। ধ্বংসস্তূপের তলায় আজও কারো নিথর দেহ পড়ে রয়েছে কিনা তার অনুসন্ধানও দুষ্কর। সে এক অসহনীয় বাস্তব দর্শন। বেশিক্ষণ থাকতে পারলাম না, এগিয়ে যেতে হলো মূল মন্দির চত্বরের দিকে। সে পথও আজ বেপথু। কেদার মন্দিরের ঠিক সামনের রাস্তা এটা। দুধারে বেশ কিছু রঙিন কাপড় টাঙিয়ে রাখা হয়েছে। আসলে একটা উৎসবের আমেজ দেওয়ার চেষ্টা করা হয়েছে এই রঙিন কাপড়গুলোকে দিয়ে, কিন্তু এই রঙের আড়ালেই লুকিয়ে রয়েছে সেই ধ্বংসের চিহ্ন। দুপাশে শুধুমাত্র সেই ধ্বংস আর ধ্বংস, সেই একই ছবি। ক্রমেই মন্দিরের ঘণ্টার ধ্বনি কানে আসছে। দেবোদ্বারের সেই ঘণ্টার ধ্বনি দুর্গম পাথুরে পথে ধাক্কা খেয়ে কোথাও যেন মৃত্যুর ক্রন্দন রোল তুলেছে। সেই হাহাকারে কান পাতা দেয়। ক্ষণিকের তরে থমকে দাঁড়ালাম মন্দিরের চাতালে। মৃত্যুর মধ্যেই যেন প্রাণের স্পন্দন জেগে উঠেছে কেদারনাথের মন্দিরে। অবশেষে প্রাণ ফিরে পেল কেদারনাথ মন্দির। ঘণ্টা বাজতে শুরু করেছে, সেই পরিচিত ওং নমঃ শিবায় গান চলছে। সেই গানের ধ্বনি ছড়িয়ে পড়ছে চারিদিকে। পুজো শুরু হয়েছে, সকাল থেকে পুজো হয়েছে। এখনো পর্যন্ত দর্শনার্থীরা যারা এসেছেন তারা ভেতরে গিয়ে দর্শন করেছেন। আর এখন থেকে শুরু হয়ে গেল কেদারনাথ মন্দিরের নিয়মিত পুজো। আর এভাবেই সেই 17ই জুন বন্ধ হয়ে যাওয়ার পর আজ থেকে নতুনভাবে খুলে গেল কেদারনাথ মন্দির। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। সকাল 7টায় মন্দিরের দরজা খুলেছেন প্রধান পুরোহিত। মন্দিরের বাইরে হয়েছে শুদ্ধিকরণ যজ্ঞ। সবশেষে রুদ্রাভিষেক করে নিত্য পুজো শুরু হয়েছে। मंदिर को और भगवान के लिंग को मैंने तृण मात्र भी जो है नुकसान नहीं पहुंचा। अगर इस भगवान के लिंग को कुछ हो जाता तो आज हम उस पूजा को पुनः जो है चालू करने के योग्य नहीं रह जाते। अमृत वेला का दिन और सर्वार्थ सिद्धि योग आज 11 तारीख में था। इस शुभ तिथि पे जो है ये निर्णय लिया गया कि भगवान का पुनः जो है चालू कर दी जाए और आज वो दिन आया और यहाँ पर पुनः पूजा अर्चना शुरू कर दी गई। आज से नियमित पूजा चलेगी, जो परंपरा से रोज चलती थी वही पूजा नित्य चलेगी। सुबह जो है भगवान का कपाट खुलेगा, पहले 4 बजे पुजारी पूजा करेगा, उसके बाद आम लोगों के लिए मंदिर खुलेगा 12 बजे तक और 4 बजे भगवान का भोग लग करके और 7 बजे फिर आरती का श्रृंगार का दर्शन होगा। और इस प्रकार जो है भैया दूज तक जो है नियमित पूजा करते हैं। আজকে এখানে ভগবান কেদারের যে ধ্বংস হলো তার জন্য শুদ্ধিকরণ করেছেন। শুদ্ধিকরণ করে আমার এখানে ষোড়শোপচার মন্ত্র দিয়ে রুদ্রাভিষেক মন্ত্র দিয়ে বাবার রুদ্রাভিষেক করে দিয়েছি আজকে। এরপর 22 পর্যন্ত নিয়মিত পুজো চলবে। পুণ্যার্থীর ভিড় নেই। চকিতে মনে পড়ে গেল উমাপ্রসাদের আরেকবারের কেদার দর্শনের বর্ণনা, যেখানে তিনি কেদারকে দেখছেন নিস্তব্ধ মন্দির, যাত্রীশূন্য, দ্বীপের স্তিমিত আলোক। কেদারনাথের সেই প্রাচীন তবুও চিরনতুন পাষাণ দেহ, এক রাশ ফুলের আভরণ, ধূপ, চন্দন, ঘৃতের স্নিগ্ধ শীতল সুবাস। এভাবেই প্রায় 1 শতক আগে এক সৌম্য শান্ত কেদার দর্শন করেছিলেন উমাপ্রসাদ, যা কালের নিয়মে ক্রমশ উচ্চকিত কলরোলে বিদীর্ণ করছিল হিমালয়ের স্তব্ধতাকে। আজ আবার কোথাও যেন সেই মৌনী কেদারেরই দর্শন পেলাম। ইতিহাসের পুনরাবৃত্তি, যুক্তি, তর্ক, বিজ্ঞান সব যেন কোথায় বিলীন হয়ে যায়। যদিও সবকিছুই একেবারে আগের মতো করে দেওয়ার ঐকান্তিক প্রচেষ্টা বিদ্যমান, তবুও মনে পড়ে গেল কেদারনাথের চিরাচরিত ছবিটা। চারিদিকে ধর্মশালায় মোড়া পুণ্যার্থীদের কলরোলে সকাল থেকে সন্ধে উৎসব মুখর পরিবেশ। আজ সে সবই অতীত, দৃশ্যমান শুধুই নিদারুণ ধ্বংসলীলার রুদ্ররূপ। এই মুহূর্তে আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটা হলো কেদার মন্দিরের মূল চাতাল।
এর ওপরেই মন্দির। এবং সাধারণভাবে আমরা যে ছবিটা কেদার মন্দিরে দেখেছি তা হলো এই চাতাল থেকে নেমে গিয়েছে প্রায় 25-30টি সিঁড়ি এবং তারপর তার নিচে শুরু হয়েছে জনপদ। কিন্তু এই মুহূর্তে সেই সিঁড়ি সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন। 25-30টি সিঁড়ি তো দূরের কথা, মূল চাতালই উঠে এসেছে সাধারণ রাস্তার একেবারে সমান সমান হয়ে। অর্থাৎ নিচে যে অংশ ছিল, যে জনপদ ছিল, তা সম্পূর্ণভাবে ধ্বংস এবং স্বাভাবিকভাবে যে কাদা স্রোত এবং পাথরের স্রোত উঠে এসেছিল তা কিন্তু এই মুহূর্তে একেবারে মন্দির চত্বরের সমান সমান হয়ে গিয়েছে। আর এইভাবে গোটা যে জনপদ, যেটা মন্দিরের থেকে অনেকটা নিচে ছিল, সেটা উঠে এসেছে একেবারে মন্দিরের সমতলে। প্রকৃতির চরম ধ্বংসলীলার মুখে পড়ে যে কেদারনাথ প্রায় 3 মাস নিঃসঙ্গ দিন রাত কাটিয়েছে, তার আজ নতুন করে নিজেকে ফিরে পাওয়ার দিন। প্রলয় তাণ্ডব কেটে গিয়েছে, এবার নতুন করে গড়ার পালা। যে সুবিশাল কর্মযজ্ঞে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছে মানুষ, মন্দির চত্বর তখন গমগম করছে কেদারনাথের নাম গানে। তার মধ্যেও কান পাতলে শোনা যায় কান্নার রোল। মন্দিরকে পাশ কাটিয়ে আমরা এগিয়ে গেলাম পেছনের দিকে। মন্দিরের ঠিক পেছনেই নজরে পড়ল সুবিশাল এক পাথরের চাই। সেদিন পাথরের প্রবল স্রোতে ধ্বংসের হাত থেকে মন্দিরকে রক্ষা করেছিল এই দিব্যশিলাই। আজ তাকে সাজিয়ে তোলা হয়েছে ফুলে মালায়, গায়ে এঁকে দেওয়া হয়েছে সিঁদুর চন্দনের মঙ্গল টিকা। কেদার মন্দিরের পেছন দিক থেকে যে পাথরের স্রোত নেমে এসেছিল, সে চিহ্ন আজও ছড়িয়ে রয়েছে কেদার মন্দিরের ঠিক পেছনের অংশে। কিন্তু যে শিলাটির কথা বলা হচ্ছিল, দিব্যশিলা, যে শিলাটি এসে মন্দিরের পেছনে আটকে যায় এবং যার ফলে মন্দির রক্ষা পেয়েছিল, মন্দির ভেঙে যায়নি, এই যে বড় শিলাটি পেছনে রয়েছে, যার উপর ফুল দেওয়া রয়েছে, এই শিলাটিকে এতদিন দিব্যশিলা বলা হচ্ছিল। এই শিলাটি এখানে এসে মন্দিরের পেছনে আটকে যায় এবং তার ফলে রক্ষা পেয়ে যায় মন্দিরটি। আজকে এই শিলাকে বিশেষভাবে পুজো করা হয় এবং আজ থেকে এই শিলার নামকরণ করা হয়েছে ভীমশিলা। অর্থাৎ ভীষণভাবে এই শিলা নেমে এসে মন্দিরকে রক্ষা করেছিল, তাই জন্য আজ থেকে এই শিলার নামকরণ করা হয়েছে ভীমশিলা। আরও কিছুটা ঘুরে তাকাতেই মনে পড়ে গেল মন্দিরের পেছনের এই অংশে ছিল ভারত সেবাশ্রম সংঘের অতিথি নিবাস। আজ যা কেবল কঙ্কালসার চেহারা নিয়ে প্রলয় স্মৃতি উস্কে দিচ্ছে। পাথরের স্রোত নেমে এসেছিল কেদার মন্দিরের ঠিক পেছন দিক থেকে। আজও সেই স্রোত পাথরের আকারে পড়ে রয়েছে, অসংখ্য শিলা ছড়িয়ে রয়েছে এই পেছনের অংশে। আর ঠিক মন্দিরের পেছনের এই অংশে এখানে ছিল শঙ্করাচার্যের সমাধি মন্দির, একটি ছোট্ট কুটির এবং তার সঙ্গে সমাধির সেই স্মারক, সেটি কিন্তু সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন। আর তার পেছনে যে বাড়িগুলি দেখা যাচ্ছে, এগুলি বিভিন্ন যাত্রীনিবাস, যাত্রীরা এসে সেখানে থাকতেন। আজ কিন্তু সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গিয়েছে এই যাত্রীনিবাসগুলি। কোনো একটিরও অক্ষত চেহারা আজ নেই এই কেদার মন্দিরের এই অংশে। অর্থাৎ কেদার মন্দিরের যে ছবিটা গড়ে তোলার, তা কিন্তু আজ শুরু হয়ে গিয়েছে ঠিক কথাই, কিন্তু কতদিনে তা স্বাভাবিক আকার নেবে তা এখনও পর্যন্ত বলা সম্ভব হচ্ছে না। যদিও প্রশাসনের তরফ থেকে আজকে পুজো শুরু হলো, কিন্তু কতদিনে সাধারণ মানুষ আবার এসে কেদারে থাকতে পারবেন সে নিয়ে কিন্তু সংশয় এখনও থেকেই যাচ্ছে। তখনও কানে আসছে নমঃ শিবায়, ওম নমঃ শিবায় ধ্বনি। মনে পড়ে গেল কেদারনাথ ধ্বংস হয় না, সে থাকে আমাদের মনের গভীরে, সে থাকে আমাদের প্রাণের আসনে। কেদারনাথ আমাদের ভক্তির, আমাদের ভালোবাসার, আমাদের মুক্তির, আমাদের আনন্দ যাত্রার। কেদারনাথ চির অক্ষত, ধ্বংসস্তূপ ঠেলে আবার জেগে উঠছে সে, ফিরছে স্বমহিমায়। এবিপি আনন্দ।